সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। মিস্টার মাসুদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চলুন সংবাদ পর্যালোচনার আগে আমরা দেখে নিই আজকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলো সংবাদ শিরোনাম। ব্যাংকে পরিবারতন্ত্রে লাগাম টানছে সরকার, পরিবারের সংজ্ঞায় ঢুকবেন ভাবি, ভগ্নিপতি, শ্বশুর শাশুড়ি ও শ্যালক শ্যালিকা, টানা 6 বছরের বেশি পরিচালক নয়। সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে প্রথম আলো, এটি প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করা। আরেকটি শিরোনাম, ফাঁকা রাখা ঢাকার 7টি আসনে কি চিন্তা বিএনপিতে, 5 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ। যুগান্তরের সংবাদ শিরোনাম, ব্যাংক খাতে লুটপাটের ক্ষত, আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে। জুলাই ছাত্র জনতা হত্যা অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, নাশকতার চেষ্টা করলে গ্রেপ্তার, এবার শাটডাউন আতঙ্ক। আমার দেশ, তিস্তা এখন ধুধু মরুভূমি, সংকটে জীবন জীবিকা। আরেকটি শিরোনাম, কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না, মতবিনিময় সভায় আইজিপি। টিম জাবেদের নির্দেশনা, আগের রাতে বাক্স ভর্তি। 2018 সালে ভোট ডাকাতির নীল নকশা, পুলিশ সদর দপ্তরের ডেটা বিশ্লেষণের নামে ভোট ডাকাতির মাস্টার প্ল্যান। নির্বাচনের কারসাদির ছক আঁকেন 54 কর্মকর্তা। দৈনিক ইত্তেফাক, গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে। 6 দিনে পড়ল 32 গাড়ি, রাজধানীতে গ্রেপ্তার 195। জুসে ঘুমের ওষুধ খেয়ে হত্যা শেষে 26 টুকরা করা হয়, প্রেমিকার ফাঁদ, বন্ধুর বিশ্বাস ভঙ্গ। ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন কিনছেন এনসিপি নেতারা। সমকালের সংবাদ শিরোনাম, হ্যানা নিয়ে দ্বিধায় বিএনপি, প্রশ্নের পরিবর্তন চায় গণভোট। যেসব বিষয় জুলাই সনদে একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট আয়োজনের দাবি জানাবে সরকারের কাছে। জুলাই সনদের বাইরে জবরদস্তিমূলক প্রস্তাব যদি দেওয়া হয় সেটি জনগণ গ্রহণ করবে না, সালাউদ্দিন আহমেদ। হ্যাভোটের পক্ষে জামায়াত ও এনসিপি, আদেশের স্পষ্টতা দাবি। আরেকটি শিরোনাম, রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থী অভিভাবকরা উৎকণ্ঠায়। ইনকিলাবের সংবাদ শিরোনাম, বন্দর রক্ষায় দুর্বার আন্দোলন, শ্রমিক মশাল মিছিলের হুঁশিয়ারি, 22 নভেম্বর স্কপের কনভেনশন। আরেকটি শিরোনাম, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণায় ঐক্যমত্য, সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াতের মহাসম্মেলনে আলেম ওলামা ও জনতার ঢল। মানব জমিনের সংবাদ শিরোনাম, কেন 3 উপদেষ্টা পদত্যাগ চায় জামাত সহ 8 দল। কর্মসূচি নামে নাশকতার চেষ্টা, উদ্বেগ উৎকণ্ঠা, হাসিনার মামলার রায়। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, অনিশ্চয়তা অর্থনীতি আরও নাজুক। গত 14 মাসে কারখানা বন্ধ 353টি, টানা 3 মাস রপ্তানি কমেছে, গত বছরের একই সময়ের তুলনায় 7.43% কম। কালবেলা, প্রশাসনে বইছে ভোটের হাওয়া, নতুন ডিসি প্রায় সব জেলায়, বিভাগীয় কমিশনার পদে নতুন মুখ, নিয়োগের পর 2 ডিসির নিয়োগ বাতিল। আরেকটি শিরোনাম, গণভোটের 4 প্রশ্নের একটি উত্তর নিয়ে নানা প্রশ্ন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, ডিসেম্বরে নির্বাচনী তফসিল, ঘোষণা হতে পারে 4 বা 7 ডিসেম্বর, একসঙ্গে 2 ভোটে বাড়বে কর্মযজ্ঞ, উচ্চ আদালতের রায় নিয়ে শঙ্কা। 24 মানবতা বিরোধী অপরাধ, হাসিনার মামলার রায় কাল, কড়া নিরাপত্তা, টাকার বিনিময়ে বদলি, লক্ষ্য দুর্নীতি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, কোন্দল সামলাতে হিমশিম, 237 আসনে বিএনপির প্রার্থী, চলছে নবীন প্রবীণের লড়াই, 0 আসনে কোন্দল মিটছে না, সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে গণতন্ত্র শক্তিশালী হয়, এটি বলেছেন তারেক রহমান। 712 অগ্নিসংযোগকারী শনাক্ত, আওয়ামী লীগের শাটডাউন। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম, সংকটে জুলাই সনদের স্বীকৃতি, নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না, গণভোট নিয়ে সংকট কাটেনি। শতবর্ষী প্যাডেল স্টিমার PS মাকসুদের আনুষ্ঠানিক উদ্বোধন। বণিক বার্তার সংবাদ শিরোনাম, আদানির মতো অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের, এটি একটি প্রশ্নবোধক শিরোনাম। নতুন পোশাকে পুলিশ। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম, বাংলাদেশ ব্যাংক মুভস টু tighten grip on banks, drafts 45 amendments to banking law, including full oversight of state lenders.
Underworld back in play, raising alarm. Gangs could be used as hired muscle during upcoming polls, runs police intelligence report. BNP shifts its focus to polls preparation. NCP readies its grassroots for debut polls. নিউজ সর্বশেষ পড়ছি স্কুল কলেজ মাদ্রাসা অ্যামিনিটিস অন ডিক্লাইন বিএনপি জামাত কোর্টিং ইসলামিক পার্টিস বিএনপি vows to end Indian hegemony এই ছিল সংবাদ শিরোনাম মিস্টার মাসুদ করিম আমি প্রথমে শুরু করতে চাই নয়া দিগন্তের একটা সংবাদ শিরোনাম দিয়ে আপনি জানেন যে এখন আসলে নির্বাচনী একটা আবহাওয়া বইছে দলগুলোর মনোনয়ন দিচ্ছে কিন্তু নয়া দিগন্তের যে শিরোনামটি করছে নির্বাচনে এখনও সংখ্যা কাটছে না এবং গণভোট নিয়েও এক ধরনের বিতর্ক রয়েছে ধন্যবাদ আপনাকে এইবারে যে নির্বাচনটা হচ্ছে যদি একটু ব্রডার ক্যানভাসে দেখি এই নির্বাচনটা একটা অভ্যুত্থানের পরে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের যে অভ্যুত্থানের মাধ্যমে গত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে তারপরে হয়েছে এখানে অভ্যুত্থানের মধ্যে রক্তক্ষয় হয়েছে জাতিসংঘের হিসাবে সেখানে প্রায় 1400 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে তো এই রক্তক্ষয়টার একটা নিশ্চয়ই একটা অ্যাসপারেশন ছিল যে শুধু একটা সরকারের পতন সেটা না তো স্যার একটা বড় উদ্দেশ্য ছিল যে সেখানে আমরা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সংস্কার সাধন করা যাতে করে গণতন্ত্রটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করতে পারে তো সেই জন্যই এখানে এই কাজগুলি হয়েছে এবং গত 1 বছর যাবত এই নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলির সংস্কারের বিষয় নিয়ে একটা চার্ট করা হয়েছে যে চার্টটাকে ওনারা বলছেন জুলাই চার্টার তো এটা হলো একটা নিউ বাংলাদেশ চার্টার যে নতুন বাংলাদেশে আর আগের মতো সিস্টেমে দেশটা চলবে না যাতে কেউ একজন স্বৈরাচারী হয়ে উঠতে পারে সেইটা না সেই জায়গায় শেষ পর্যন্ত পার্টিগুলির সাথে আলাপ আলোচনা করেছেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রফেসর আলী রিয়াজ প্রায় 1 বছর সময় এবং সেই আলাপ আলোচনার পরে তিনি যেটা করেছেন সেখান থেকে বেছে বেছে একটা আদেশ জারিও গভর্নমেন্ট করেছে যেটা রাষ্ট্রপতি করেছেন এবং সেই আদেশের ভিত্তিতে দেখা যাচ্ছে যে এখানে একটা গণভোট হবে এখানে 4টি প্রশ্ন থাকবে মেজর প্রশ্ন যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এরপরে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলি হবে এবং যেটা বলা হয়েছে যে এই গণভোটটা হবে নির্বাচনের দিনই যেটা প্রধান উপদেষ্টা পরে এক্সপ্লেইন করলেন তার ভাষণে জাতির উদ্দেশ্যে দেয়া যে এটা আগে করতে গেলে আলাদা খরচ হবে যেটা আমাদের মতো দেশে বারবার একই সঙ্গে হবে তা এখন এটার থেকে আরেকটু ডেভেলপমেন্ট হয়েছে যে নির্বাচন কমিশন সেই ইনস্ট্রাকশনের আলোকে তারা একটা প্রস্তুতি নিচ্ছে এবং 2টো ব্যালট পেপার তারা করবে 2 কালারের এবং সেখানে আপনার হানা ভোট হবে নির্বাচন নিয়ে বা গণভোট নিয়ে আশঙ্কা বা শঙ্কার জায়গাটা আসলে কোথায় আমি মনে করি যে এটা তো শেষ পর্যন্ত আশঙ্কা তো থাকে আপনার মনে আছে যে 2008 সালে 7 সালে যে 111 সরকারটা আসলো প্রায় সব প্রস্তুতি শেষ মুহূর্তে যখন ইউরোপীয় ইউনিয়ন পোল ব্যাক করলো তাদের অবজারভারদের সাথে সাথে সেখানে একটা 111 আসলো তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আশঙ্কা অবশ্যই থাকে কিন্তু আমি সেটা বলবো যেটা মেজর পোর্শন আশঙ্কা দূরীভূত এখন ওনারা কিসের ভিত্তিতে আশঙ্কাটা করছেন সেটা বলা মুশকিল কারণ এখানে আপনি 3টা রাজনৈতিক দল যদি ধরেন 3টার সঙ্গে এটা ব্যালেন্স করা হয়েছে যেমন ধরেন বিএনপি যেটা চেয়েছিল যে তারা একই সঙ্গে নির্বাচন এবং গণভোট সেটা কিন্তু দাবি পূরণ করা হয়েছে এমন না যে আলী রিয়াজের আলোচনার প্রেক্ষিতেই সেটা হয়ে গেছে আলী রিয়াজের সঙ্গে আলোচনার পর যখন শেষ মুহূর্তে এই আদেশটা ইমপ্লিমেন্টেশন আদেশটা জারি করা হয়েছে তার আগে আবার পর্দার আড়ালে আসিফ নজরুলের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদও দলগুলির সঙ্গে বৈঠক করেছেন তো সেখানে তারা বিএনপি একটা জায়গায় স্টিক করেছিল যে এইটা একদিনে হইতে হবে সেটা জায়গায় গেছে এটা জামাতে ইসলামের পক্ষ থেকে একটা বড় দাবি ছিল যে এটা প্রপোর্শনেট হইতে হবে মানে পিআর সিস্টেম হইতে হবে আলাদা দিনে এবং হ্যাঁ না আলাদা দিনে সেটা তো কিন্তু আমি বলছি পিআর সিস্টেম হইতে হবে এবং সেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষে তো উচ্চকক্ষে পিআর সেটা কিন্তু এখানে আছে আর যে কথাগুলি এনসিপির থেকে বলা হয়েছিল যে প্রতিষ্ঠানগুলির সংস্কার যদি না হয় তাহলে তো এই আন্দোলনটা ব্যর্থ
তাইলে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলি কিন্তু রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে একটা অপোজিশন পার্লামেন্টারিয়ানদেরকে খুব পাওয়ারফুলভাবে বা ইনক্লুড করা হবে, সেটা দুর্নীতি দমন কমিশন হোক আর নির্বাচন কমিশনে হোক আর অন্যান্য জায়গাগুলিতে নিয়োগের ক্ষেত্রে। তো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে যে তারা যে সংস্কার যেগুলি চেয়েছিল এনসিপি, সেই এনসিপিটাও এখানে ইনক্লুডেড হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হয়েছে। তো আমার ধারণা যে একেবারে রাজনৈতিক দলগুলি যত দাবি করবে সব দাবি সব পুরো হবে সেটাও না। সেই দিক থেকে আমি মনে করি যে মোটের উপর এটা একটা গ্রহণযোগ্য আদেশ হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি এখন দলগুলি হয়তো নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়বে। আশঙ্কার জায়গায় যেটা আমি একটা কিছু দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশনের ক্ষেত্রে যেখানে আওয়ামী লীগ বা তাদের জোটভুক্ত দলগুলো, সেটা প্রধান উপদেষ্টা ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগকে আর নির্বাচনে রাখার সুযোগ নেই এই নির্বাচনে। যদিও আওয়ামী লীগ পার্টিগত নিষিদ্ধ হয় নাই, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছে এবং অ্যাক্টিভিটিস নিষিদ্ধের আলোকে এটাকে সাসপেন্ড করে রেখেছে নির্বাচন কমিশন, স্থায়ীভাবে কিন্তু কেউই নিষিদ্ধ করে নাই। সুতরাং এটা একটা কদ্দূর যায় কি হয় সেটা দেখার বিষয়, যদি প্রধান উপদেষ্টা অলরেডি সেটা বলেছেন। তবে তাদের যে জোটভুক্ত দলগুলি, যেগুলি 14 দল জাতীয় পার্টি, তারা নিষিদ্ধ হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপে যদি তারা এখানে ইনক্লুড হয় তাহলে সেই জায়গাটা একটা ইনক্লুসিভ ভাব আসবে। তো বড় প্রশ্ন হলো আওয়ামী লীগের কী হবে, সেই জায়গাটাও হয়তো একটা আশঙ্কার জায়গা থাকতে পারে। এই জায়গাটা হয়তো আমাদের দেখা, ওই জায়গায় আমরা আসবো। ইনক্লুসিভের কথা যে আপনি বলছেন, আমরা দেখি যে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি, তিনি একটা বক্তব্য বলেছেন যে ইনক্লুসিভ বলতে তারা বলতে সব নাগরিকের যাতে ভোটাধিকার নিশ্চিত হয়। আগের আমলে যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার আমাদের প্রতিবেশী দু একটি দেশ বলছে যে ইনক্লুসিভ অর্থ তারা বোঝাচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ। পশ্চিমারা বলছে ইনক্লুসিভ অর্থ তারা সব নাগরিকের ভোটাধিকার প্রয়োগ। এই জায়গাটা আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? ইনক্লুসিভ বলতে আমি বুঝি যে এখানে যারা ভোটার তারা অবাধে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারবেন, এক। আর দ্বিতীয় হলো যিনি ভোট দিতে যাবেন তার পছন্দের প্রার্থীও সেখানে পাবেন। এখন দেখা যাচ্ছে যে গত নির্বাচনগুলিতে আওয়ামী লীগের প্রচুর ভোট তারা পেয়েছে। শেখ হাসিনার কথা আমি বলছি না, বা যারা অপরাধ করেছে তাদের কথা বলছি না, কিন্তু এই দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। তারা কি তাদের পছন্দের প্রার্থী সেখানে পাচ্ছেন? সেই প্রশ্নটা কিন্তু জনমনে আছে। এটা আমি সেটা বলছি। এবার তো না ভোট আছে, পছন্দের প্রার্থী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু না ভোট দিতে পারবে। এগুলি এখন ডিবেট করলে তো অনেক কিছু করা যায়। আমি না ডামি বানাইলেন, সেটা তো অন্য জিনিস। আমি বলছি যে একটা অর্থপূর্ণ নির্বাচন যদি করতে চান তাহলে সামাজিক বাস্তবতাও বুঝতে হবে, মানুষের প্রত্যাশাও বুঝতে হবে, এবং দেশটার ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনাটাও বুঝতে হবে। তা আমরা যখন একটা এমন এক ট্রানজিশনাল গণতন্ত্রের মধ্যে আছি যে আমাদের দেশ যাতে আবার একই রকম ক্রান্তিকালে না পড়ে যায়, কারণ আমাদের ক্রান্তিকাল কখনো শেষ হয় না, এটা তো হইতে পারে না। আমাদের দেশের অর্থনীতি সামনে যদি রাখতে হয়, আমাদের বিনিয়োগ যদি রাখতে হয়, মানুষের উন্নতি যদি করতে হয়, তাহলে একটা শাসন ব্যবস্থার স্থিতিশীলতা আনা দরকার। এবং সেই স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কতটুকু কী করা দরকার সময়ের সাপেক্ষে, সেটুক তো অবশ্যই আমাদের করা দরকার। হ্যাঁ, এই মুহূর্তে কি করা বাঞ্ছনীয়, এটা আমার মনে হয় এই বিষয়গুলি নিয়েও হয়তো সবার একটা মতামত থাকা দরকার। এখন যারা রাজনৈতিক দল আছেন, আওয়ামী লীগ এই মুহূর্তে নাই, তারা ব্যান আছে, কিন্তু যারা আছে তারাও কিন্তু এগুলি চিন্তা করার দরকার যে ভবিষ্যতে দেশটা চালানোর জন্যে কীভাবে অর্থপূর্ণভাবে একটা নির্বাচন এবং একটা ব্যবস্থাপনা সৃষ্টি করা যায় যাতে আমাদের গণতন্ত্রটা সাস্টেইনেবল হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র যদি সাস্টেইন না করে তাহলে তার এফেক্ট সার্বিকভাবে পড়ে। সেটার অর্থনীতি একটা বিরাট ফ্যাক্টর, কারণ আমাদের দেশে একটা বিপুল জনগোষ্ঠী হলো বেকারত্বের মধ্যে আছে। তো এই দেশে যদি নতুন নতুন ফ্রেশ অর্থ বিনিয়োগ না হয় তাহলে এই লোকগুলি কর্মসংস্থান কোথায় হবে? কর্মসংস্থান যদি না হয় দেশের উন্নতি কোথায় হবে এবং ট্যাক্সের উন্নতি কোথায় হবে? তো আমাদের তো এই সব কিছু চিন্তা করা দরকার সুদূর প্রসারী। আমাদের ফিউচার জেনারেশন ফিউচারিস্টিক চিন্তা করা উচিত। আপনি যদি পাস্ট সবসময়, তাইলে তো আর একটা দেশ অগ্রসর হইতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমাদের অতীতের কর্মকাণ্ড, আমাদের নিজস্ব সবগুলিকে আমাদের রিয়েলাইজেশনে আনা দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম ফিউচারে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্থিতিশীল রাখা দেশটা। এখন যদি কন্টিনিউয়াস কেওয়াস চলতে থাকে
এখন বলতেছে যে লোকজন যদি বিদেশি লোকজন আসে বলে যে আমরা এখানে বিনিয়োগ করতে চাচ্ছি না, একটা নির্বাচন হোক, স্টেবল সরকার আসুক, তখন আমরা দেখব যে দীর্ঘমেয়াদী পলিসিটা কি সেই অনুযায়ী। তো এখন এইটা একটা সময় যাচ্ছে, তো এই সময়টা হয়তো আমরা ভাবলাম যে ফেব্রুয়ারি পরে একটা সরকার আসলো, তারপরেও যদি একই অবস্থার সৃষ্টি হয় তাইলে আমাদের দেশ থেকে ফাইনালি লোকজন কিন্তু মুখ ফেরায় নিতে পারে। এমনিতেই তো আমরা একটা জিও পলিটিক্যাল ক্রস রোডের মধ্যে আছি, এর মধ্যে যদি আমরা আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরা নির্ধারণ করতে ভুল করি তাহলে সেটার পরিণাম কিন্তু আমার জনগণ ভোগ করবে, আমাদের ফিউচার জেনারেশন ভোগ করবে। তো এই জিনিসগুলি আমাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা সবাই চিন্তা করবেন সুচিন্তিতভাবে। এখন আমি এটা কোনো স্পেসিফিক কিছু বলতে চাই না যে ইনক্লুসিভিটি মানে এই, কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা আছে এবং ফিউচার কিভাবে করলে দেশটা অগ্রসর হবে এই জিনিসগুলি আমাদের মাথায় নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। আমরা একটু শেখ হাসিনার প্রসঙ্গে আসি। আপনার যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক, সমকাল সহ অন্যান্য পত্রিকা শিরোনাম করেছে যে শেখ হাসিনা মামলার রায় কাল এবং এর কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর যুগান্তরের একটা শিরোনাম যে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা প্রসিকিউশনে দিয়ে উপস্থাপন করেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তার ভিত্তিতে বলা হচ্ছে। কিন্তু এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে গত 13 তারিখেও আমরা লকডাউনের মতো কর্মসূচি দেখেছি। আবার রবি সোম অর্থাৎ আগামীকাল যদি রায় হয়, আজ এবং কালকে এক ধরনের কর্মসূচি রয়েছে এবং জনমনে এ নিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে কি হয়, কি হতে যাচ্ছে। তো আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে কিন্তু অনেক বিচার হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করেছে, রায় দিয়েছে। তো তখন কিন্তু বলা হতো যে আদালতের রায়ের উপরে তাদের আস্থা রাখা উচিত। তো এখন কি এটা বলা যায় না যে আদালতের রায়ের উপরে আস্থা রাখা উচিত আওয়ামী লীগের? বা কিছু কর্মকাণ্ড তো হচ্ছে আপনি জানেন যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য। ধন্যবাদ। আপনি একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন, যেহেতু কালকে রায়টা হচ্ছে এবং মোটামুটি প্রসিকিউশন এবং তারা এটার উপরে হিয়ারিং করেছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে এবং কিছু কিছু বিষয় তো আমাদের নিজেদের চোখের সামনে আমরা দেখেছি যে জুলাই মাসের যে আন্দোলনগুলি এবং সেখানে যে লোকজন মারা গেছেন তাদের এটা একটা এভিডেন্ট, এটা তো 1400 লোক জাতিসংঘের হিসেবেই মারা গেছেন, তার রিপোর্টও দিয়েছে কারা দায়ী কারা, সেগুলো এগুলি প্রতিবেদন আছে এবং ওনারা এই যে ইনভেস্টিগেশন নিজেরাও তদন্ত করেছে। তো একটা জিনিস হলো যে আমরা একটা আশা করব যে রায় তো হবে এবং সেই রায়টা, কারণ একটা জিনিস এখানে কেউ কিন্তু দায় মুক্তি পেতে পারে না। মানে একটা যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যারা যারা অপরাধে জড়িত তাদের কেউ কিন্তু দায় মুক্তি পেতে পারে না সেই দিক থেকে। কিন্তু একটা কথাই সবসময় এটা বলা হয় যে এটা বিচারটা যাতে ন্যায় ভিত্তিক বিচারটা হয়, যথাযথ বিচারটা হয়, বিচারের মধ্যে যাতে কোনো রকম মানে বায়াসনেস বা কোনো রকম না থাকে। নৈর্ব্যক্তিক বিচারটা হইল একেবারে পুরোপুরি আমি বলবো যে এখানে অন্য কিছু না, এটা অপরাধটাকেই গণ্য করা হয়। তো সেই জিনিসটা একটা, কারণ এখানে যারা আসামি আছেন তারাও যাতে ন্যায় বিচার পান সেই ধরনের বিচারই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। এখন আপনি যে কথাটা বললেন যে আগের বার যখন জামাত ইসলামী লিডারদের যুদ্ধ অপরাধের দায়ে বিচার হয়েছে তখনও প্রশ্ন উত্থাপন হয়েছিল। এখন শেখ হাসিনা এবং যারা অপরাধের অভিযোগে অভিযুক্ত তাদের রায় হবে কালকে, তাদের বিচার নিয়েও যাতে প্রশ্ন না থাকে, কারণ এটা বিচার ব্যবস্থাতে প্রশ্ন থাকে তাইলে কিন্তু এটার সমস্যার সমাধান হয় না। তো আমরা একটা আশা করব যে কালকে যে রায়টা হবে বা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলি আসবে সেগুলি আমরা পর্যালোচনা করব এবং অন্যান্য দেশের মানুষও দেখবে এবং একটা সুন্দর সুষ্ঠু এবং ন্যায় বিচার ভিত্তিক রায় হবে, সেটাই মানুষের প্রত্যাশা। বাট অ্যাট দ্য সেম টাইম যেখানে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন বা শেখ হাসিনার সমর্থক আছেন তারা যেহেতু এখানে একটা শাটডাউন কর্মসূচি দিয়েছেন, তারা দিয়েছেন, কিন্তু আমি মনে করি যে ভায়োলেন্স গ্রহণযোগ্য না, কারণ ভায়োলেন্স করে সহিংসতা করে কোনো কিছু অর্জন করা যায় না, নিরীহ মানুষের উপরে রাস্তাঘাটে এবং নিরীহ মানুষের ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যে কোনো সময়, এটা এখন বলতেছি তা নয়, যখনই ভায়োলেন্স হয়েছে সহিংসতা মানে এটা যে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। সেটা যদি বাংলাদেশের মানুষ আপনাদের কর্মসূচির প্রতি দেশের মানুষের যদি সহানুভূতি থাকে
তাহলে দেশের মানুষই সেটা পালন করবে। এখানে আপনি জোর করে চাপিয়ে দিয়ে ভায়োলেন্স করে এটা করা ঠিক হবে না। তো আমি বলবো যে আমাদের দেশের আইনের শাসন ব্যবস্থা, কারণ এখানে আমরা এমন একটা সোসাইটিতে ট্রানজিশন করতে চাচ্ছি যে এখানে আমরা একটা গণতান্ত্রিক সোসাইটিতে যেতে চাচ্ছি। গণতন্ত্র মানে ভোট শুধু না, গণতন্ত্র ইজ এ ব্রডার সেন্সে এখানে আইনের শাসন, বিচার ব্যবস্থার স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এখানে সুশাসন প্রতিষ্ঠা করা, এখানে মানবাধিকার প্রতিষ্ঠা করা, এখানে আমি বলবো যে মানুষে ভেদাভেদ, যেমন সংখ্যালঘু সংখ্যাগুরু মানে এবল ডিজেবল বা অন্যান্য মানে কালার, এগুলি আমাদের এখানে নাইও সেই অর্থে। কিন্তু আমি বলছি যে সব কিছু মিলিয়ে হলো একটা ডেমোক্রেটিক সোসাইটি। তো সেই ডেমোক্রেটিক সোসাইটি প্রতিষ্ঠা করার জন্যে প্রতিষ্ঠাটা একটা দেশের ভাবমূর্তির জন্যে, একটা দেশের উন্নতির জন্যে এবং একটা দেশের ইনক্লুসিভনেসের জন্য খুবই প্রয়োজন। এবং সবচেয়ে বেশি প্রয়োজন হলো স্থিতিশীলতা। আমি বলবো যে কোনো অবস্থাতেই ভায়োলেন্ট এটার কোনো রেজাল্ট দিবে না, সহিংসতার মাধ্যমে এর কোনো ফলাফল আসবে না। তো আমরা আশা করি যে কালকের রায়টা কিভাবে হয় সেটা সবাই দেখুক এবং রায়টা সুষ্ঠু হোক, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এই রায়টা হচ্ছে অ্যাবসেন্টিয়ার, শেখ হাসিনা এখানে অনুপস্থিত এবং তিনি নিজে এই সমস্ত অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বিদেশি পত্রিকায় অস্বীকারও করেছেন, তো এখন ওনার সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী অবশ্য দেওয়া হয়েছে ওনার পক্ষে, কিন্তু ওনার নিজে কোনো আইনজীবী নিযুক্ত করেন নাই। তো বিচার যা হচ্ছে মোটামুটি ওপেন বিচারই হচ্ছে, যেখানে টেলিভিশনে দেখানো হচ্ছে। এবং এই ট্রাইব্যুনাল তো তিনি আসলে স্থাপন করেছিলেন, শেখ হাসিনা না, উনি শেখ হাসিনা স্থাপন করেছিলেন এটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের জন্য। এখন সেই ট্রাইব্যুনালটা, এটা একটা আইরনি, আপনি ঠিকই বলছেন, এই ট্রাইব্যুনালটা আইনে কিছুটা সংশোধন করা হয়েছে। যেসব বিষয়গুলি নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছিল আগেরকার বিচারে, এসব আইনে কিছু চেঞ্জ আনা হয়েছে এবং সেই সংশোধনের পরে এখন নতুন আইন অনুযায়ী সেটা কিন্তু শেখ হাসিনার বিচারের জন্য উপযুক্ত করা হয়েছে, শেখ হাসিনা এবং যারা এই জড়িত যারা ছিলেন। তো এখানে একটা মেজর অভিযোগ হলো যে জুলাই এবং আগস্টের যে আন্দোলনগুলি হয়েছে সেই সব আন্দোলনের যে লোকজন হত্যা হয়েছে, বিশেষ করে আশুলিয়া, তারপরে এই যাত্রাবাড়ি, তারপরে রামপুরা বা যেগুলিতে একেবারে হটস্পট ছিল, সেই বিষয়গুলির এভিডেন্সগুলি এসেছে অনেকের সাক্ষ্য প্রমাণ। এবং আপনি অডিও যেটা প্রকাশ হয়েছে কথোপকথন নির্দেশদানের, এবং সেটা রয়টার্স বা বিবিসি তারাও সেগুলি করেছে। কিন্তু আমার কথাটা হলো যে সবকিছুই ঠিক আছে, কিন্তু ন্যায় বিচার অবশ্যই হওয়া উচিত। কোনো একজন অভিযুক্ত আসামি তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং আমরা আশা করব যে কালকের রায় সেইভাবেই হবে, সেটা আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে। কিন্তু এই যে যেমন লকডাউন, শাটডাউন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, এই শব্দগুলো কিন্তু আমরা গত জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা দেখতে পাচ্ছি লকডাউন শাটডাউনের মতো শব্দ, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যেখানে আওয়ামী লীগ স্বীকার করে না সেখানে তারা এই শব্দগুলো দিচ্ছে। এটা কি এই জন্য যে শেখ হাসিনা একসময় বলেছিলেন যে হরতাল আর দেব না বা আমরা আর হরতাল করব না, সেটাই কি লকডাউন? আমাদের দেশে এটাই তো দুর্ভাগ্য যে আমরা অবস্থানগত মানে চেঞ্জের কারণে আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এই মানে এটা কি বলবো, লকডাউন যেটা, এটা কিন্তু রাজনৈতিক কর্মসূচি কখনোই ছিল না। লকডাউন ছিল কোভিডের সময় মানুষ ঘরে থাকবে, যে যাতে ট্রান্সমিশন না হইতে পারে এই যে রোগগুলি। এখন দেখা যাচ্ছে সেই একটা অরাজনৈতিক মহামারীর যে প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম, সেটাকে একটা পলিটিক্যাল প্রোগ্রামে সেখানে উনি মানে ওখানে দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে মোস্টলি তারা যারা এই প্রোগ্রামটা ঘোষণা করছেন তারা নিজেরা কিন্তু এই অংশগ্রহণ করছে না, তারা আছেন বিদেশে। এই জিনিসগুলি কিন্তু একটা কর্মীদের মধ্যে কিন্তু এটা হতাশার সৃষ্টি করে, কারণ এখানে তারা বেশ একটা সেফ সাইডে আছেন। শেখ হাসিনার কথা বাদ দিলাম, কিন্তু আদার্স যারা আছেন শীর্ষ নেতৃবৃন্দ, যারা যে অনলাইনের মাধ্যমে বা ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করে প্রোগ্রামটা দিচ্ছেন, তারা কিন্তু দেশের ভেতরে সেটা ফেস করছেন না। হ্যাঁ, হতে পারে যে জেল জুলুম হইবে এই ভয়ে আমরা চলে গেছি, ওকে চলে গেছেন, কিন্তু এখানে যারা কর্মী যারা আছেন তারাও তো এই জেল জুলুমটার মধ্যেই আছেন,
ঠিক না? এবং এই ধরনের কর্মসূচি করে কে কেন্দ্র করে নতুন করে ধরপাকড় শুরু হচ্ছে এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে মাঠ পর্যায়ে তারাও বিপদগ্রস্ত। আমি এটা বলবো যে আবার এই যে নিরীহ যারা আওয়ামী লীগ করেছেন, যারা বঙ্গবন্ধুর পলিসিতে বিশ্বাস করেন, তাদেরকে আবার গণহারে ধরপাকড় করা ঠিক না। যদি কেউ সহিংসতায় যুক্ত থাকে, কেউ যদি আইন ভঙ্গ করেন, সেক্ষেত্রে শুধু আইনের প্রয়োগ হতে পারে। এবং আপনি একটা রাজনীতি করেন, ওনার বাসায় গিয়ে রাজনৈতিক দলের সমর্থন করেন, বাসায় গিয়ে তাকে গ্রেফতার করা, সেটাও আবার সমর্থনযোগ্য নয়। কারণ এগুলি হলো পুরনো কালচার। আমি বলছি যে নতুন বাংলাদেশে সেই পুরনো কালচার যেন না থাকে। কারণ আমাদের নতুন বাংলাদেশটা হইল, এটা একটা ম্যাসিভ পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, যে একটা নিরপরাধ মানুষ রাজনীতি করার জন্য তাকে গ্রেফতার করা যাবে না। এখন পর্যন্ত কি সেই ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমরা এখন পর্যন্ত মানুষ আশা করেছিল, আমরা যে মানুষ আশা করেছিল সেই ধরনের পরিবর্তনের যে পুরোটা অর্জিত হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাটা কিন্তু সেটা ছিল, এবং সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। এবং সেই জায়গায় শুধু একটা না, সব দিক থেকে, যেন এটা মানুষের যে একটা অধিকার আছে আইনের মানে বিচার পাওয়ার, কিংবা মানুষের যে একটা অধিকার আছে রাজনীতি করার, কিংবা মানুষের যে একটা অধিকার আছে তার মানে অধিকারের জন্য আন্দোলন করার, এই জিনিসগুলিতে যতক্ষণ না পর্যন্ত আইন ভায়োলেট হচ্ছে, যদি কেউ ভায়োলেন্ট হয়ে যায়, সহিংসতা করে, তার বিরুদ্ধে আইনের প্রয়োগ অবশ্যই করতে হবে। যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কেউ, তাহলে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ অবশ্যই করতে হবে। কিন্তু আমি বলছি যে আমি এই জিনিসটাতে বিশ্বাস করি, সেই কারণে আমার বাসায় গিয়ে আমাকে ধরে নিয়ে আসবে, সেটা হইতে পারে না। আমি আইন ভঙ্গ করছি না, সেটাই করতে হবে। তা আমি বলতে চাচ্ছি যে একটা নতুন বাংলাদেশ হলো একটা মানুষের প্রত্যাশার বাংলাদেশ, যে প্রত্যাশাটা মানুষের মনের মধ্যে সুপ্ত ছিল, এবং যে দেশটা প্রতিষ্ঠিত না হওয়ার জন্য মনের মধ্যে ক্ষোভ ছিল, সেই প্রত্যাশাটার যেন প্রতিফলন নতুন বাংলাদেশে গড়ে ওঠে, যার জন্য এখানে আত্মত্যাগ দিয়েছেন। একটা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যই তো এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে, যে কোটার নামে একটা বৈষম্য হচ্ছে। একটা লোক মেধার কারণে সে পরিশ্রম করে সে এক জায়গায় অর্জন করেছে, কিন্তু এই কোটা দিয়ে তার মেধাটাকে হয়েছে, এটা একটা বৈষম্য। তো আমরা, এটা হলো একটা সিম্বলিক ব্যাপার, কিন্তু পরে এটা ব্রডার সেন্সে গেছে যে এটা শুধু কোটা আর মেধার মধ্যে সীমিত না, এটা সোসাইটির সর্বস্তরে যে বৈষম্য, সেই বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই লড়াইটা হয়েছে। সেখানে আত্মত্যাগ দিয়েছে, রক্তক্ষয় হয়েছে। সুতরাং আমাদের একটা প্রত্যাশা থাকবে যে এই জায়গায় এই লড়াইটা এখনো শেষ হয় নাই, হয়তো রক্তক্ষয়টা শেষ হয়েছে। আমরা মনে করি যে আমাদের প্রত্যেক স্তর থেকে এটা সরকার যদি কোথাও না করতে চায়, সেকে সরকারকে বাধ্য করার জন্য আমাদের এই লড়াইটা অব্যাহত রাখতে হবে, যাতে আমরা একটা স্বপ্নের নতুন বাংলাদেশ দেখতে পাই। মিস্টার মাসুদ করিম, মানব জমিনের একটা শিরোনাম দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে কেন 3 উপদেষ্টার পদত্যাগ চায় জামাত সহ 8 দল। আপনি জানেন যে 2 দিন আগে জামাতের যে নায়েব আমির ডাক্তার তাহের, তিনি একটা সংবাদ সম্মেলন বলেছেন, 8 দলের সংবাদ সম্মেলনে, যে 3 জন উপদেষ্টার তারা পদত্যাগ চায়। এখনই তারা নাম বলছেন না, তবে এই রিপোর্টের ভেতরে আমি যেটা দেখেছি যে 2 জন উপদেষ্টার নাম কিছুটা প্রকাশ করা হয়েছে, এবং তারা বিএনপির দিকে ঝুঁকে কেউ নির্বাচনের কথা বলছেন, অর্থাৎ উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচনের কথা বলছেন, আবার কেউ বলছেন বিএনপির সাথে, ওই রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, এই কারণেই জামাতের সাথে দূরত্ব। তো এই যে অভিযোগ, আবার পাল্টা অভিযোগ বিএনপির পক্ষ থেকে আছে যে কিছু কিছু উপদেষ্টার বিষয়ে, তো আমরা কি এরকম প্রত্যাশা করেছিলাম যে যারা ক্ষমতায় আছেন বা উপদেষ্টারা আছেন সেখানে থেকে তাদের? আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে ডিসেম্বর মাসে অবশ্যই বাংলাদেশের নির্বাচনের একটা তফসিল ঘোষণা হবে, এবং যেসব রাজনৈতিক দলগুলি এখানে অংশগ্রহণ করতেছে তারা আশা করতেছে যে আমাদের এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলি নিয়ে যে মামলা মোকদ্দমা হচ্ছে, অতএব নেক্সট গভর্নমেন্টটা অবশ্যই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, এবং এই গভর্নমেন্টটাও যাতে, এটা বিএনপিও বলছে যে এই গভর্নমেন্টও যাতে কেয়ারটেকারের মানে আচরণ করে, সেই ধরনের জায়গায় তাদের যেতে হবে। তো আমার তো মনে হয় যে হয় তাদের কন্ট্রোভার্সি থেকে সরে আসতে হবে, আর নইলে তারা যদি কেউ যদি এটার সাথে যুক্ত থাকেন তাহলে তাদের নিজেদের সরে যাইতে হবে, নাইলে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, তাদেরকে অপসারণ করতে পারেন তিনি ইচ্ছা করলে। তো আমি মনে করি যে অফকোর্স জামাতে ইসলামীর যদি অভিযোগ করে থাকে একটা প্রধান রাজনৈতিক দল, তাদের অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আবার বিএনপিও যখন অভিযোগ করছে কোনো উপদেষ্টার ব্যাপারে, সুতরাং তাদের, আমার মনে হয় যে এই উপদেষ্টা পরিষদকে তাদের সংশোধন করতে হবে। এটা হয়তো চাপ সৃষ্টি করার জন্য উনি বলেছেন আব্দুল্লাহ তাহের সাহেব,
কিংবা বিএনপিও বলছে যে কারো কারো নিয়ে তাদের কাছে প্রশ্ন আছে। আমি মনে করি এই ইমিডিয়েটলি তারা তাদের এই আচরণে যদি সংশোধন না করে তাইলে তো আমরা একটা নিরপেক্ষ নির্বাচন ধন্যবাদ প্রশ্নবিদ্ধ হবে। সেই ব্যাপারে আমার মনে হয় কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবে। ধন্যবাদ মাসুদ করিম চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।